এভরিওয়ান, ওয়েলকাম টু টিনস বাডি অরুণিমা। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে নবম শ্রেণীর তৃতীয় অধ্যায় থেকে ফুসফুসের গঠন নিয়ে আলোচনা করব এবং তারপর মানুষের শ্বাস প্রশ্বাস নিয়ে ডিটেলস আলোচনা করব। প্রথমেই আসি সেটা হলো ফুসফুস। দেখো, মানুষের যে ফুসফুস আছে সেইটার প্রধানত সেটার গঠনটা যদি আমরা দেখতে চাই যে সেটার প্রধানত দুটো অংশ আছে, দুটো পার্ট, একটা বাঁদিকে থাকে আর একটা ডান দিকে থাকে, ঠিক আছে। এবার এই যে বাঁদিকের অংশে আমরা কি জানি, আমাদের হার্ট বা হৃৎপিণ্ড সেটা কোন দিকে অবস্থান করে, সামান্য একটু বাম দিক ঘেঁষে অবস্থান করে, তাই তো। অর্থাৎ লাংসের যে জায়গাটা তার মাঝখানে কিছুটা জায়গা দখল করে আছে হলো কি হৃৎপিণ্ড। ফলে বাম দিকের যে লাংস সেটার আকার একটু ছোট আর ডান দিকের লাংস সেটার আকার একটু বড়। তোমরা ছবিতে লক্ষ্য করো যে আমি এই যে এটার ডান দিক, এটা আমার ডান দিক, তাই তো। এই ডান দিকের যে লাংস এঁকেছি সেটা হলো আকার একটু বড়, আর এটা বাম দিকের লাংস, এটার আকার একটু ছোট। এবার দেখো খেয়াল করে যে এই যে বাম দিকের যে লাংস, সেই লাংসের এই জায়গায় একটা নচ আছে বা খাঁজ আছে, এই জায়গাটাতেই আসলে অবস্থান করে হলো হৃৎপিণ্ড। এবার তাহলে এই জায়গাটা যেহেতু হৃৎপিণ্ড আছে, এবার এইটা তো কিছুটা জায়গা দখল করেছে, তাই জন্য বাঁদিকের লাংসটা হলো আকারে ছোট। যেহেতু এটা আকারে ছোট তাই এটা দুটো লতি যুক্ত। তাহলে এইটা হলো কি বাম দিকের বাম ফুসফুস, সেটাতে লতি কটা, দুটো লতি, ঠিক আছে। লতি মানে হলো এটার ভিতরে ভাগ কটা, দুটো। আর যদি দেখি ডান দিকের ফুসফুসকে, সেটার কটা ভাগ দেখো ছবিতে এঁকেছি, তিনটে লতি যুক্ত। বোঝা গেল যে ফুসফুস এটা দেখতে অনেকটা ত্রিকোণাকার বা শঙ্কবাকার। দেখো খেয়াল করে যে ত্রিকোণ এরকম একটা দেখতে, তাই তো। আর এই যে দেখো বাম ফুসফুসের দিকে একটা খাঁজ রয়েছে, আমি বললাম যে জায়গাটা অবস্থান করে হৃৎপিণ্ড, সেই যে খাঁজ বা নচ রয়েছে সেইটাকে বলে হলো কার্ডিয়াক নচ। তাহলে এই যে খাঁজ অংশটা রয়েছে এটার নাম হলো কার্ডিয়াক নচ, এখানটা লিখলাম, ঠিক আছে, কার্ডিয়াক নচ। আচ্ছা, এই যে ফুসফুস এর ঠিক নিচেই অবস্থান করে এরকম একটা ডোম শেপের একটা পেশি, এটার নাম হলো মধ্যচ্ছদা। তাহলে এটার নাম কি, মধ্যচ্ছদা, যেটা আমাদের শ্বাসকার্যে অংশগ্রহণ করে। আচ্ছা, এই যে মধ্যচ্ছদা এটার একটা বৈশিষ্ট্য আছে। এই যে মধ্যচ্ছদাটা এটা নর্মাল সময় যখন রিল্যাক্স স্টেটে থাকে তখন এরকম আকার থাকে, আকারটা হলো এই রকম, এই যে আমি হাতে দেখাচ্ছি এইরকম আকার, ঠিক আছে, এটা রিল্যাক্স স্টেটে। আর যখন এটা সংকুচিত হয় তখন এটা এরম হয়ে যায়। বোঝাতে পারলাম? তাহলে এই যে মধ্যচ্ছদা এই রকম থাকে যখন রিল্যাক্স অবস্থায় বা প্রসারিত অবস্থায় থাকে, যখন সংকুচিত হয় তখন এটা এই রকম হয়ে যায়, ঠিক আছে। এবার লক্ষ্য করো যে আমি এই ছবির মধ্যে জায়গায় জায়গায় এই রকম দাগ এঁকেছি। দেখো বাঁদিকের যেহেতু লাংসটা আকারে ছোট তাই একটা আছে আর এদিকে দুটো আছে, এইগুলোকে বলে হলো ফিশার, ঠিক আছে। এইটা হলো অবলিক ফিশার। অবলিক মানে কি, আমরা এরকম অবলিক দিই না, সেইটার মতো দেখতে, তাই এটার নাম হলো অবলিক ফিশার। অবলিক ফিশার, এই অবলিক ফিশার থাকার জন্য বাম দিকের লাংসটা দুটো ভাগে ভাগ হয়ে গেছে। একটা হলো সুপিরিয়র লোব, সুপিরিয়র বলে না, হলো যেটা বেশি ভালো, কোনো কিছু সুপিরিয়র ইনফিরিয়র বলে লোব। আর এটা হলো ইনফিরিয়র লোব, নাম সোজা মনে রাখতে পারবে, ইনফিরিয়র লোব, ঠিক আছে। এবার আসি ডান দিকের ফুসফুসে। দেখো ডান দিকের ফুসফুসে দুটো ফিশার আছে, একটা হলো এই রকম আর একটা হলো অবলিকের মতো। যেটা অবলিকের মতো দেখতে সেটার নাম অবলিক ফিশার, অবলিক ফিশার। আচ্ছা, আরও একটা ফিশার রয়েছে যেটা এরকম, এটা হলো অনুভূমিকভাবে গেছে, প্রায় অনুভূমিকভাবে গেছে, তাই তো, তাই এটার নাম হলো অনুভূমিক ফিশার।
আচ্ছা, এই যে দুটো ফিশার থাকার কারণে এই যে আমাদের ডান দিকের যে ফুসফুস সেটা তিনটে ভাগে ভাগ হয়ে গেছে। ওপরেরটা হলো সুপিরিয়র লোব, যেটা এদিকেও আছে, তাহলে এইটাও হলো কি সুপিরিয়র লোব, ঠিক আছে, এই যে বড় অংশটা। আচ্ছা, আর এই অংশটা এটা হলো মিডল লোব, মাঝের লোব, ঠিক আছে, তাহলে এটা হলো মিডল লোব। আচ্ছা, আর এই যে ছোট মতো লোবটা এটা হলো ইনফিরিয়র লোব, যেমন এদিকেও আছে তেমনি এদিকেও রয়েছে। এই অংশটা হলো ইনফিরিয়র লোব। ঠিক আছে, এবার খেয়াল করে দেখো, তাহলে আমরা লাংসের ভিতরের মোটামুটি ভাগগুলো পড়লাম। এবার খেয়াল করো যে লাংসের গায়ে দেখো আমি এরকম দুটো আবরণ এঁকেছি, তাই তো? এই যে ফুসফুসের গায়ে যে আবরণ থাকে সেই আবরণটার নাম হলো প্লুরা। এই যে প্লুরার যেটা ভিতর দিকে রয়েছে, যে স্তরটা ভিতর দিকে রয়েছে সেটা হলো ভিসেরাল প্লুরা। তাহলে এই যে ভিতরের দিকে যে স্তর সেটা হলো কি ভিসেরাল প্লুরা। আচ্ছা, আর এই যে বাইরে যে প্লুরার যে বাইরের অংশ, বাইরের যে স্তর সেটাকে বলে হলো প্যারাইটাল প্লুরা। তাহলে সেটাকে বলছে প্যারাইটাল প্লুরা, ঠিক আছে। এবার এই যে ভিসেরাল প্লুরা আর প্যারাইটাল প্লুরা এই দুটোর মাঝে একটা ফাঁকা অংশ রয়েছে, দেখো আমি সব জায়গায় এইটা আমি এঁকেছি, দুটো যে স্তর এঁকেছি মাঝে একটু ফাঁকা অংশ আছে, এটাকে বলে অন্তঃপ্লুরা স্পেস বা অন্তঃপ্লুরা স্থান। মানে এই যে এই অংশটা যেখানটা আমি ডট ডট দিচ্ছি এই অংশটা হলো অন্তঃপ্লুরা স্থান, অন্তঃপ্লুরা স্থান। এবার দেখো এই যে আমি বললাম অন্তঃপ্লুরা স্থান, এই অন্তঃপ্লুরা স্থানের মধ্যে একরকম তরল থাকে যার নাম হলো প্লুরাল ফ্লুইড। প্লুরা দুটো প্লুরা স্তরের মধ্যে যেহেতু এই তরল থাকছে তাই এর নাম হলো প্লুরাল ফ্লুইড। এই প্লুরাল ফ্লুইড কি করে, আমাদের লাংস কি করে, কখনো মানে আমরা যখন ছেড়ে দিই এরকম নেমে যাচ্ছে, আমরা যখন আবার প্রশ্বাস নিচ্ছি তখন ফুলে যাচ্ছে, তাই তো? এই যে কখনো মানে লাংসটা এরম হয়ে যাচ্ছে আবার কখনো ফুলে উঠছে, এর ফলে কি হয়, আমাদের যে বক্ষ এবং যে ফুসফুস এগুলোর মধ্যে যাতে ফ্রিকশন বা ঘর্ষণ না হয় সেইটাতে খেয়াল রাখে। অর্থাৎ এই যে লাংসের মধ্যে এই যে মানে এই যে ফ্লুইডটা রয়েছে এটার কাজ হলো এই যে ফুসফুস বাড়ে বা কমে এইটার ঘর্ষণ থেকে ফুসফুসকে রক্ষা করা। এবার এই যে তরল, এটা কি ধরনের তরল, এটা হলো একরকম সেরাস ফ্লুইড, ঠিক আছে। আমাদের ভিতরে যেমন থাকে না মিউকাস, তোমরা নাম শুনেছো, তেমনি থাকে সেরাস। এই সেরাস থেকে তৈরি হয় এই যে তরল, সেই জন্য এটা একরকম সেরাস ফ্লুইড। এটা সেরাস মেমব্রেন থেকে তৈরি হয়। এই যে ফ্লুইডের পরিমাণ কত, এই যে প্লুরাল ফ্লুইডের পরিমাণ হলো 10 থেকে 20 ml থাকে এবং তার মধ্যে নির্দিষ্ট পরিমাণ প্রোটিনও থাকে, ঠিক আছে, লাংসের মধ্যে। এবার কখনো কখনো তোমরা শুনেছো যে লাংসে জল জমেছে, তাই তো? অনেকে এরকম টানটা বলে যে এনার কোনো মানুষ ধরো অসুস্থ, তার ক্ষেত্রে এরকম বলা হয়। লাংসে জল মানে কি, এই যে নির্দিষ্ট আমি পরিমাণটার কথা বললাম 10 থেকে 20 ml, তার বেশি হয়ে গেছে, সেক্ষেত্রে এই প্লুরাল ফ্লুইডের পরিমাণটা অনেকটা বেড়ে যায়। সেটা কোন কোন ক্ষেত্রে হতে পারে, বিভিন্ন নিউমোনিয়ার ক্ষেত্রে হতে পারে, হার্ট ডিজিজ হলে হতে পারে, কোনো রকম তোমার কিডনি খারাপ হয়ে গেলে হতে পারে, লিভার খারাপ হলেও হতে পারে, বিভিন্ন কারণে এই যে প্লুরাল যে ফ্লুইড তার পরিমাণ বেড়ে যেতে পারে। আর যদি কোনোভাবে কার্সিনোমা হয় বা ক্যান্সার হয় সেক্ষেত্রে কিন্তু এই যে ফ্লুইডের মধ্যে নির্দিষ্ট পরিমাণ যে প্রোটিন থাকে, স্বাভাবিক অবস্থায় এই যে ফ্লুইডের মধ্যে যে প্রোটিন থাকে সেটা হলো 1.5 গ্রাম পার ডেসিলিটার, কিন্তু এই প্রোটিনের পরিমাণ তখন অনেক বেড়ে যায়। অর্থাৎ সেখান থেকেও ডিটেক্ট করা হয় যে সেটা অনেক সময় লাংস ক্যান্সারের জন্য হতে পারে, বা শরীরের ধরো ব্লাড ক্যান্সার আছে সেখান থেকে ধরো লাংসে এফেক্ট হচ্ছে, সেটার জন্যও কিন্তু হতে পারে, ঠিক আছে। তাহলে এই যে প্লুরাল ফ্লুইড এটার মাধ্যমে কিন্তু আমাদের শরীরের অন্যান্য যে মানে অঙ্গগুলো ঠিকঠাক চলছে কিনা সেটা অনেকটা বোঝা যায়। দেখো এই যে এইখানটা এটা হলো ল্যারিংস, ঠিক আছে, আর এইটা হলো কি ট্র্যাকিয়া, এই অংশটা হলো কি ট্র্যাকিয়া, ঠিক আছে।
এবার দেখো, আমি এবার অ্যালভিওলাই নিয়ে আলোচনা করব, সেই জন্য আমি এই জায়গাটা একটু মুছেছি, পয়েন্টিংটা মুছেছি যাতে অ্যালভিওলাইটা বোঝাতে সুবিধা হয়। এই যে ট্র্যাকিয়া, এটাই যখন দুটো লাংস এরম ভাগ হয়ে গেছে, এরপর এটা গিয়ে প্রবেশ করেছে কি হিসাবে, যে ব্রঙ্কাস হিসাবে। তাহলে এর ভিতরে এরকম অনেক ছোট ছোট এরকম আছে, ঠিক আছে। আমি এরম আঁকলাম, আরও প্রচুর প্রচুর বেশি থাকে, ঠিক আছে। এই যে ট্র্যাকিয়া, এটা ঢুকলো, ঢুকে অনেকগুলো ভাগে ভাগ হয়ে গেছে, দেখো এটা হলো ব্রঙ্কাস, এইগুলোকে বলছে ব্রঙ্কাস। এই যে ব্রঙ্কাসগুলো আবার আরও ছোট ছোট অনেকগুলো ভাগে ভাগ হয়ে যায়, সেগুলোকে বলে হলো ব্রঙ্কিওল। এরকম অনেক ভাগে ভাগ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এরকম চারিদিকে এরকম ব্রঙ্কিওলে ভাগ হয়ে গেছে। প্রচুর প্রচুর, মানে এত তো আঁকা সম্ভব না, আমি জাস্ট বোঝানোর জন্য কতগুলো আঁকছি। এই যে ব্রঙ্কিওলের মাথায় এক একটা থলির মতো অংশ থাকে এই রকম দেখতে, ঠিক আছে। এই যে থলির মতো অংশগুলোর মাধ্যমেই বায়ুর আদান প্রদান হয়, মানে কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দেয়, অক্সিজেন গ্রহণ করে, ঠিক আছে। সাধারণত একটা প্রাপ্তবয়স্ক মানুষের ফুসফুসে 300 থেকে 500 মিলিয়ন তোমার এই অ্যালভিওলাই থাকতে পারে, বোঝা গেল। তার মানে 300 থেকে 500 বলতে গেলে এক একটা যদি লাংসের দেখি অন অ্যান অ্যাভারেজ 300 মিলিয়ন করে তোমার এই ইয়ে থাকে, মানে এই অ্যালভিওলাই থাকে। এবার এই যে অ্যালভিওলাইগুলোকে যদি আমরা একটু বড় করে দেখি, কি দেখবো, দেখবো যে অ্যালভিওলাইগুলো অনেকটা এই রকম দেখতে, দেখো এই রকম এই রকম, ঠিক আছে। এবার এই অ্যালভিওলাই এগুলোর গায়ে অনেক রক্তজালক থাকে, এইরকম পুরো রক্তজালক পূর্ণ থাকে, ঠিক আছে। এই রক্তজালকগুলো পুরো একে চারদিক দিয়ে ঘিরে থাকে, বুঝতে পেরেছো, 3Dতে ভেবে নাও সেই রকমভাবে থাকে। এই যে দেখছো জালের মতো এই যে রক্তজালকগুলো পুরো অ্যালভিওলাইটাকে ঘিরে রাখে। দেখো এটা হলো একটা অ্যালভিওলাই, তার গায়ে দেখো অনেক রক্তজালক রয়েছে। এই রক্তজালকগুলো হলো ফুসফুসীয় ধমনী থেকে সৃষ্ট যে জালক, সেগুলোই একে পুরোটা ঘিরে রেখেছে। এখানে কি হয়, রক্তজালক কি করে, সারা শরীর থেকে দূষিত মানে যে কার্বন ডাইঅক্সাইড বেশি যুক্ত রক্তকে নিয়ে আসছে। এ আসার পরে এই যে অ্যালভিওলাইয়ের মধ্যে কি করে, কার্বন ডাইঅক্সাইডকে ছেড়ে দেয় আর অক্সিজেনকে গ্রহণ করে নেয়। মানে আমরা প্রশ্বাসের মাধ্যমে যে অক্সিজেনটা গ্রহণ করছি, সেই অক্সিজেনটা ব্যাপন প্রক্রিয়ায় অ্যালভিওলাই থেকে রক্তজালকে চলে এলো, ঠিক আছে। তারপর কি হয়, সেই রক্তজালক থেকে সারা শরীরে অক্সিজেন চলে যাচ্ছে। ঠিক একইভাবে এই রক্তজালকটা সারা শরীর থেকে যে বেশি কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তকে নিয়ে এসেছে, বেশি কার্বন ডাইঅক্সাইডটা কি হয়, ধরো এটা রক্ত আর এটা হলো অ্যালভিওলাই, এই হাতের মুঠোটা অ্যালভিওলাই, এটা হলো রক্ত, এটাকে ঘিরে রেখেছে, তাই তো। তাহলে এখানে যে কার্বন ডাইঅক্সাইড বেশি, এখানে কার্বন ডাইঅক্সাইড কম, তাই তো। এখান থেকে এখানে কার্বন ডাইঅক্সাইডটা ব্যাপন প্রক্রিয়ায় চলে যায়। তারপর কি হয়, আমরা যখন নিঃশ্বাস ছেড়ে দিচ্ছি সেটা আমাদের পুরো নাসা পথে বেরিয়ে আসে, কিয়া, ল্যারিংস, তারপর গ্লটিস, নাসা মুখবিবর, নাসাগলবিল, তারপর হলো এই যে নাসারন্ধ্র, এগুলোর মাধ্যমে বেরিয়ে যাচ্ছে। তাহলে এই যে অ্যালভিওলাই, এই অ্যালভিওলাইগুলোর কাজ কি, অক্সিজেনকে রক্তে দিয়ে দেওয়া আর রক্ত থেকে কার্বন ডাইঅক্সাইডকে নিয়ে নেওয়া। আরও একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট তোমাদের বলে রাখি, সেটা হলো এক একটা সুস্থ পূর্ণবয়স্ক মানুষের মানে যে গোটা লাংসের মধ্যে এয়ারওয়েজ বা বাতাসের যে পথ, সেটা কতটা থাকে বলতে পারবে তোমরা? সেটা থাকে হলো 2400 কিলোমিটার, বুঝতে পেরেছো। বাতাস পথের কথা বলছি, মানে হলো পুরো এই যে ল্যারিং মানে এই যে ট্র্যাকিয়া, এখান থেকে শুরু করে এই যে তোমার এই ব্রঙ্কাস, ব্রঙ্কিওল, তারপর অ্যালভিওলাই, এইভাবে তো প্রচুর ভাগে ভেঙে গেছে। এগুলো সবের মধ্যে দিয়ে কিন্তু বাতাস চলাচল করতে পারে, তাই তো। এগুলো হলো বাতাস পথ। এই যে এয়ারওয়েজ বা বাতাস পথ, সেটা টোটাল দুটো লাংস মিলে একটা প্রাপ্তবয়স্ক সুস্থ স্বাভাবিক মানুষের কত হতে পারে, 2400 কিলোমিটার, বুঝতে পেরেছো, মানে কতটা এয়ার ঢুকতে পারে। আর এই যে আমি ছবিতে এঁকেছি এই যে ব্রঙ্কাস, তারপর ব্রঙ্কিওল, এই যে ব্রঙ্কিওলগুলো দেখতে আমাদের যে এক একটা চুল হয়, মাথার যে চুল, এই মাথার চুলের মতো সরু, বুঝতে পেরেছো, তার ওপর এরকম এই যে অ্যালভিওলাইগুলো আটকানো থাকে। মানুষের মুখ্য শ্বাস অঙ্গ হলো একজোড়া ফুসফুস।
এছাড়াও আরও কিছু কিছু সাহায্যকারী অঙ্গ আছে যেগুলো ছাড়া কিন্তু আমাদের শ্বাসকার্য সম্পন্ন হবে না। সেগুলো হলো কি, দেখো আমি ছবিতে এঁকেছি। আচ্ছা, সব থেকে বাইরে থেকে শুরু করি, যেখানে হলো আমরা যেটার মাধ্যমে প্রশ্বাস নিই, নিঃশ্বাস ছেড়ে দিই, সেটা হলো কি বহির্নাসারন্ধ্র। এই যে দেহের বাইরেই যে দুটো মানে কি বলবো গর্ত রয়েছে বা তুমি বলতে পারো ছিদ্র রয়েছে, যেগুলোর মাধ্যমে বাইরের অক্সিজেন ঢোকে এবং কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যায়, সেটাকেই বলে হলো বহির্নাসারন্ধ্র। তাহলে এই দেখো ছবিতে এইখানে এই অংশটা হলো বহির্নাসারন্ধ্র। আচ্ছা, এই যে বহির্নাসারন্ধ্রর মাঝখানে কিন্তু একটা ভাগ আছে, তাই তো? সেই ভাগটাকে বলে হলো নাসিকাপাত। তারপর এই যে বহির্নাসারন্ধ্রটা নাসিকা পথ, মানে যে পথ দিয়ে হাওয়া ঢুকছে, বাতাস ঢুকছে, সেটাকে বলে হলো নাসিকা পথ। সেই নাসিকা পথ এসে একটা জায়গায় আমাদের মুখবিবরে ওপেন হচ্ছে বা খুলছে, সেই জায়গাটাকে বলে হলো অন্তর্নাসারন্ধ্র। এই দেখো এই জায়গাটা, এটা তোমরা যখন আয়নার সামনে দাঁড়িয়ে হাঁ করবে দেখবে যে একটা আলজিহ্বা দেখা যায়, তাই তো? যেটা এরকম নড়ে, দেখবে মুখের মধ্যে, ইংলিশে বলে উভুলা। এইটা কি করে, এইটা অবস্থান করে হলো এই অন্তর্নাসারন্ধ্রের সামনে। এই উভুলা বা আলজিহ্বার কাজ হলো যখন আমরা খাদ্য গ্রহণ করি, যখন আমরা খাদ্য মানে গলাধঃকরণ করি, তখন এই আলজিহ্বাটা অন্তর্নাসারন্ধ্রকে ঢেকে দেয়, বোঝা গেল? যাতে খাদ্য ওইদিকে ঢুকে না যেতে পারে। তাহলে আলজিহ্বা কি করে, অন্তর্নাসারন্ধ্রকে বন্ধ করে যায় যখন আমরা খাদ্য খাই। তাহলে এইটা হলো অন্তর্নাসারন্ধ্র। তারপরের অংশকে মানে যে জায়গাটায় আমাদের ধরো এই যে মুখবিবরের জায়গাটাও ওপেন হচ্ছে, তার সাথে শ্বাসও ঢুকছে, সেই জায়গাটাকে বলছে হলো গলবিল। এই যে মুখের তলারই জাস্ট তলার অংশটা, সেটা হলো গলবিল। এরপর দেখো দেখো এই যে অন্তর্নাসারন্ধ্র, তারপরের অংশটাই হলো গলবিল। তাহলে এই যে আমরা যখন শ্বাস নিচ্ছি সেটা অন্তর্নাসারন্ধ্রের মাধ্যমে এই যে ল্যারিংসে প্রবেশ করছে। এই যে মানে ল্যারিংসে প্রবেশ করার জন্য যে ছিদ্র আছে, সেই ছিদ্রটাকে বলে হলো গ্লটিস, ঠিক আছে? এবার এই ছিদ্রটা কখনো কখনো ঢেকে দেওয়ার প্রয়োজন আছে, যখন ধরো আমরা খাদ্য গলাধঃকরণ করি বা খাদ্য গিলি, সেই সময় কিন্তু এই ছিদ্রটাকে ঢেকে দেয়। কারণ এই ছিদ্রর মধ্যে যদি খাদ্য চলে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের মানে কি হয়, অনেক সময় বিষম লাগতে পারে, আর বিষমটা যদি মানে প্রচণ্ড বেশিভাবে লেগে যায় তাহলে কিন্তু মারা যাওয়ার সম্ভাবনাও থাকে। সেই কারণে এই যে গ্লটিস ছিদ্রটাকে ঢেকে দেওয়ার জন্য যে তরুণাস্থি নির্মিত একটা ঢাকনার মতো অংশ আছে, সেটাকে বলে হলো এপিগ্লটিস। তাহলে এইটা যদি ধরো গ্লটিস হলো, এটা একটা গ্লটিসের ওপেনিংটা, এটা হলো এপিগ্লটিস। যখন খাদ্য যায় তখন এই ঢাকনাটা এরকম হয়ে যায়, ফলে খাদ্যটা শ্বাসনালীতে না গিয়ে খাদ্যনালীতে চলে যায়। তারপর দেখো তারপরেও হলো এই অংশ, সেটা হলো ল্যারিংস, ট্রাকিয়ার ওপরেরই অংশ। এই অংশটা খুব বেশি মোটা নয়, প্রায় 44 মিলিমিটার মতো মানে লম্বা, আর প্রায় 43-44 মিলিমিটার মতো চওড়া, ঠিক আছে? এইটা 3খানা তরুণাস্থি খণ্ড দ্বারা গঠিত, ঠিক আছে? এইটাকে দেখতে সেজন্য অনেকটা ত্রিভুজের মতো। এই যে ল্যারিংস অঞ্চলে কিন্তু আমাদের এই স্বরযন্ত্র বা যেটা দিয়ে আমরা কথা বলি সেটা অবস্থান করে। তারপরেই আসছে হলো ল্যারিংসের তলার অংশই হলো ট্র্যাকিয়া। এই ট্র্যাকিয়ার মাধ্যমেই বায়ু আমাদের ফুসফুসে প্রবেশ করে। আর এই ট্র্যাকিয়া চওড়ায় 1.5 থেকে প্রায় 2 সেন্টিমিটার অবধি চওড়া হয়, ঠিক আছে? আর লম্বায় হলো 10 থেকে 12 সেন্টিমিটার অবধি। এই যে ট্র্যাকিয়ার গায়ে প্রায় 20টা অসমাপ্ত তরুণাস্থি দ্বারা নির্মিত অঙ্গুরি থাকে, মানে এরকমভাবে এরকম থাকে, ঠিক আছে? এরকম 20খানা থাকে। যদি এই ছবিটা আঁকতে দেয় তো গুনে গুনে কিন্তু 20টাই আঁকবে। এই দেখো এর ভিতরে যে 20টা অসমাপ্ত তরুণাস্থি দ্বারা নির্মিত অসমাপ্ত অঙ্গুরি থাকে, সেই জন্য এই যে ট্র্যাকিয়ার ভিতরে যখন বায়ু থাকে না সেই সময় কিন্তু ট্র্যাকিয়াটা চুপসে যায় না, নর্মাল নলের মতোই অবস্থান করছে। তারপর এই ট্র্যাকিয়াটা এসে দুটো ভাগে, ফুসফুসের প্রবেশ করার আগে দুটো ভাগে ভাগ করা যায়, ভাগ হয়ে যায়। এই যে একটা ভাগকে বলে হলো ব্রঙ্কাই, আর দুটোকে একসাথে বলে হলো ব্রঙ্কাস। ব্রঙ্কাই শব্দটা হলো এক বচন, কাস হলো বহু বচনে বলছে।
এক্ষেত্রে এই ব্রঙ্কাসের ইংলিশটা বাংলাটা হলো ক্লোম শাখা। তাহলে এই যে ট্র্যাকিয়া এসে দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে, এই একটা ব্রঙ্কাস, এই একটা ব্রঙ্কাস। দেখো এই যে ব্রঙ্কাসটা দুটো এরকম লাংসের মধ্যে প্রবেশ করলো ফুসফুসে, তারপর সেটা অনেকগুলো ভাগে ভাগ হয়ে যায়, সেগুলোকে বলে হলো ব্রঙ্কিওল বা বাংলায় বলে উপক্লোম শাখা। এই উপক্লোম শাখাগুলোর ওপরেই অবস্থান করে হলো অ্যালভিওলাই। এই যে বায়ু ভর্তি যে থলিগুলো সেগুলো এরমভাবে অবস্থান করে এবং যেটার মাধ্যমেই গ্যাসীয় আদান প্রদান হয়। তাহলে যদি প্রশ্ন আসে যে মানবের যে মুখ্য শ্বাসঙ্গগুলো কোনটি, তাহলে কি হবে? প্রথমেই লিখব একজোড়া ফুসফুস, তাই তো? তারপর কি লিখব? তারপর লিখব ব্রঙ্কিওল, এটা একটা। তারপর লিখব ব্রঙ্কিওল। ব্রঙ্কিওলের পর কি আসছে? ব্রঙ্কাস, এটাও লিখতে পারো একজোড়া ব্রঙ্কাস। তারপর আসছে একটি ট্র্যাকিয়া। ট্র্যাকিয়ার পর কি আসছে? একটি ল্যারিংস। ল্যারিংসের পর কি? গলবিল বা নাসা গলবিল, আরও স্পেসিফাই করে দিতে পারো, সেটা হলো নাসা গলবিল। তারপরের অংশটা কি? তারপরে অংশ হলো গ্লটিস, যেটা গলবিলেই অবস্থান করছে। তারপর হলো কি? অন্তর্নাসারন্ধ্র। অন্তর্নাসারন্ধ্র। তারপর হলো নাসাপথ, এই যে পথ এটা হলো নাসাপথ। আর তারপর হলো বহির্নাসারন্ধ্র। এগুলো হলো সবই মুখ্য শ্বাস অঙ্গ, এগুলো ছাড়া কিন্তু শ্বাসকার্য সম্পন্ন হবে না। আসি মানুষের গৌণ শ্বাস অঙ্গতে। এই যে গৌণ শ্বাস অঙ্গের মধ্যে দুটো ভাগ আছে, একটা হলো বক্ষ পিঞ্জর বা থোরাসিক কেজ, আর দ্বিতীয় হলো পেশি। পেশির কথায় পরে আসছি, আগে আসি থোরাসিক কেজ। আমাদের বুকের এই জায়গাটায় কি থাকে? এরকম একটা হাড় থাকে না, তাই তো? এটার ওপরেই যেহেতু অবস্থান করে, মানে আমাদের যে হাড় রিবস সেগুলো অবস্থান করে, তাই আমি এর ওপরেই আঁকছি যাতে তোমরা বুঝতে পারো। এইটা হলো কি? উরোফলক বা স্টারনাম। এটার নাম কি তাহলে? হলো স্টারনাম বা উরোফলক। এর এরম পাশে এরকম 12 জোড়া, মানে এপাশে 12টা এপাশে 12টা এরকম কি থাকে? এইরকম বক্ষ পিঞ্জর থাকে, যেটাকে আমরা বলি কি চলতি কথায় যে বুকের খাঁচা। তোমরা যখন কঙ্কাল লক্ষ্য করবে যে বুকের যে খাঁচাগুলো থাকে সেগুলোই হলো এই হাড়গুলো দ্বারা গঠিত। এরকম 12খানা হাড় থাকে, ঠিক আছে? সবকটা আঁকা সম্ভব হচ্ছে না, কিন্তু এরকমভাবে অবস্থান করে। আর এই যে হাড়গুলো অবস্থান করে, এই হাড়গুলোর মাঝে মাঝে এই যে পেশি অবস্থান করে, যেটা কঙ্কালের ক্ষেত্রে তো থাকে না, কিন্তু আমার যে কোনো জীবিত মানুষের ক্ষেত্রে এই জায়গাটায় অবস্থান করে। মানে এই যে হাড়গুলোর সাথে একটা করে পেশি যুক্ত থাকে, এইগুলোকে বলে হলো বক্ষ পিঞ্জর পেশি, ঠিক আছে? এবার এই যে বক্ষ পিঞ্জর, এটা একটা ফুসফুসকে খাঁচার মতো অবস্থান, মানে খাঁচার মতো একটা গঠন দেয়, ঠিক আছে? আর এই যে বক্ষ পিঞ্জরের মাঝে যে এই যে পেশিগুলো রয়েছে, এই পেশিগুলো এই যে আমরা প্রশ্বাস নিলে আমাদের যে বক্ষ পিঞ্জরটা বাইরে বেরিয়ে আসছে, আর যখন ছেড়ে দিই সেটা মানে ক্রমশ সংকুচিত হয়ে যাচ্ছে, এই জিনিসটা কিন্তু এই যে পেশি এবং এই বক্ষ পিঞ্জরের জন্যই হয়। তাহলে একটা কি বললাম যে একটা মুখ্য গৌণ অঙ্গ হলো এই বক্ষ পিঞ্জর। এখানে থাকে স্টারনাম, আর এদিকে থাকে 12, মানে টোটাল যদি দেখি 12 জোড়া বক্ষ পিঞ্জর অস্থি। আর দ্বিতীয় যে গৌণ শ্বাসঙ্গের মধ্যে আসে হলো একটা বক্ষ পিঞ্জর মধ্যস্থ অস্থি, ঠিক আছে? কারণ এটা হলো কি বক্ষ পিঞ্জর মধ্যস্থ অস্থি। আরও একটা যেটা থাকে সেটা হলো এরমভাবে অবস্থান করে, সেটা হলো মধ্যচ্ছদা। তাহলে দুটো পেশি এখানে কাজে লাগছে, একটা হলো বক্ষ পিঞ্জর মধ্যস্থ অস্থি বা ইন্টারকস্টাল মাসল, আর একটা হলো এই যে মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম। এখন আসি মানুষের শ্বসন কৌশল। মানুষের শ্বসন কৌশলকে দুটো পর্যায়ে ভাগ করা যায়, একটা হলো প্রশ্বাস আর একটা হলো নিঃশ্বাস। প্রশ্বাস মানে হলো বাইরে থেকে বায়ু গ্রহণ, আর নিঃশ্বাস মানে হলো বায়ুকে ছেড়ে দিচ্ছি। চলো দেখে নিই প্রক্রিয়াটা কিভাবে হচ্ছে। যখন আমরা বাইরে থেকে বায়ু নিচ্ছি সেই সময় কি হয়, একটু তোমরা মানে এই জিনিসটা না একটু বুঝে পড়বে। ধরো আমরা এরমভাবে যখন নিচ্ছি দেখবে যে আমাদের যেই বক্ষ গহ্বর সেটা সামনের দিকে এগিয়ে আসে, তাই তো? আবার যখন ধরো নিঃশ্বাস ছেড়ে দিচ্ছি তখন বক্ষ গহ্বর আবার স্বাভাবিক অবস্থায় ফিরে যায়,
ঠিক, তাহলে এইটাকে মাথায় রাখবে। চলো এখন মানুষের এই প্রশ্বাসটা নিয়ে আলোচনা করা যাক। প্রশ্বাসের সময় আমাদের যে মধ্যচ্ছদা আছে, এই যে এরমভাবে অবস্থান করছে, এই মধ্যচ্ছদা নিচের সংকুচিত হয়ে নিচের দিকে নেমে যায়। আর আমাদের যে বক্ষ পিঞ্জর, সেই বক্ষ পিঞ্জরটাও সামনের দিকে এগিয়ে আসে। এই যে এগুলো দিয়ে আমি বক্ষ পিঞ্জরটাকে এগিয়ে যাওয়াটা বুঝিয়েছি। আর এই যে ডাউন অ্যারো দিয়েছি, এগুলো দিয়ে এই যে আমাদের যে মধ্যচ্ছদা সেটা নিচের দিকে নেমে যাওয়াটাকে বুঝিয়েছি। তাহলে এদিকে ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা নিচের দিকে নেমে গেল, আবার এদিকে বক্ষ পিঞ্জরটাও মানে বক্ষের যে পিঞ্জরগুলো সেগুলো সামনের দিকে এগিয়ে গেল। এই সময় অন্তঃপ্লুরা অঞ্চলে চাপ কমে যাচ্ছে, কারণ এগুলো এরমভাবে এগিয়ে যাওয়ার ফলে এই যে অন্তঃপ্লুরা অঞ্চলে এই অংশটা, এই অংশে চাপ কমে যায়। কিন্তু ফুসফুসের মধ্যে চাপ রয়েছে, তার ফলে কি হয়, সেই সময় এই ফুসফুসটা প্রসারিত হয়ে যায়। প্রসারিত হয় মানে এরমভাবে এটাকে ফুসফুসটাকে ঠেলে দেয়। যখনই এরমভাবে ফুসফুস প্রসারিত হয়ে যায়, সেই অবস্থায় আমাদের যেই বহির্নাসারন্ধ্র, নাসাপথ, অন্তর্নাসারন্ধ্র, মুখবিবর, গলবিল, গ্লটিস, ল্যারিংস, ট্রাকিয়া, ব্রঙ্কাস, ব্রঙ্কিওল, এগুলোর মাধ্যমে বাতাস ফুসফুসের মধ্যে ঢুকে পড়ে। তাহলে বুঝতে পারলে প্রথমে কি হচ্ছে, প্রথমে মধ্যচ্ছদা নিচের দিকে নেমে এলো, আর এই যে এইগুলো দিয়ে না রিবস বুঝিয়েছি, যাতে এগুলো রিবস যুক্ত আছে, মানে বক্ষপিঞ্জর যুক্ত আছে সেটা বুঝিয়েছি। এগুলো এগিয়ে গেল, তার ফলে এই যে অন্তঃপ্লুরা অঞ্চলটা, অন্তঃপ্লুরা অঞ্চলের চাপটা কমে গেল। তার ফলে কি হলো, ধরো এই যে জিনিস, এটার বাইরের দিকে চাপ কম, ভিতরে চাপ বেশি, কি হবে, ভেতর থেকে বাইরের দিকে ঠেলবে, তাই তো? ঠিক সেইভাবেই ফুসফুস প্রসারিত হলো, বাইরে থেকে বাতাস আমাদের এই যে নাসা পথ যেরম বললাম সেই পথে ঢুকে পড়ে। যেগুলো এঁকেছি এগুলো হলো মেরুদণ্ড, মানে আমাদের ফুসফুসটা তো ভিতরের দিকে অবস্থান করে, তাই না? একদিকে বক্ষপিঞ্জর আর উল্টো দিকে এই যে আমাদের মেরুদণ্ডের সাথে যুক্ত থাকে, সেইটাই বুঝিয়েছি। এরপর আসি নিঃশ্বাসে। এই সময় কি হচ্ছে, এই যে পেশি মানে ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা সংকুচিত হয়েছিল, তাই নিচের দিকে নেমে গেছিল, এখন আবার শিথিল হচ্ছে, বা শিথিল হচ্ছে মানে আগের অবস্থায় ফিরে আসছে। সেই সময় কি হচ্ছে, ডায়াফ্রামটা ওপর দিকে উঠে যায়। কি বলেছিলাম, ডায়াফ্রাম সর্বদা এরাম থাকে, ঠিক আছে? যখন সংকুচিত হয় সে এরাম হয়ে যায়, আবার যখন আগের অবস্থায় ফিরে আসে এরাম হয়ে যায়। দেখো এই অবস্থায় আস্তে আস্তে এরাম হয়ে গেছিলো এখানে প্রশ্বাসের সময়, তারপর আবার যখন বাতাস বেরিয়ে যাবে সেই সময় এরাম ছিল, আস্তে আস্তে এই অবস্থা ফিরে আসছে। সেই জন্য দেখো আমি ওপর দিকে আপওয়ার্ড অ্যারো দিয়েছি, মানে ডায়াফ্রামটা উপর দিকে উঠছে। আর এখানে কি ছিল, এদিকে ছিল হাড়গুলো বা বক্ষ পিঞ্জরের সাথে যুক্ত, বক্ষ পিঞ্জরটাও আস্তে আস্তে নেমে আসছে। তার ফলে কি হচ্ছে, এই যে অন্তঃপ্লুরা অঞ্চল, এই অংশটার চাপ ক্রমশ বেড়ে যাচ্ছে। তার ফলে এখান থেকে যে বায়ু সেটা বার হয়ে যাবে। বায়ু এটা কিরমভাবে বেরিয়ে যাবে, সেটা হলো প্রথমে অ্যালভিওলাই, অ্যালভিওলাই থেকে যাবে হলো ব্রঙ্কিওল, তারপর ব্রঙ্কিওল থেকে ব্রঙ্কাস, তারপর ট্র্যাকিয়া, তারপর ল্যারিংস, তারপর গলবিল, সেখানে গ্লটিস আছে, তারপর হলো মুখবিবর, তারপর হলো অন্তর্নাসারন্ধ্র, তারপর নাসাপথ, বহির্নাসারন্ধ্রের মাধ্যমে দেহ থেকে বেরিয়ে যাবে। এইটাই হলো মানুষের প্রশ্বাস আর নিঃশ্বাসের এই যে কৌশল। তাহলে এই যে জিনিসটা, এটা ভালো করে বুঝে পড়বে। তোমাদের বইতেও দেখবে শর্টে একটা ছবি দেওয়া আছে, বোতলের মাধ্যমে একটা পরীক্ষা করে দেখিয়েছে, সেটাও তোমরা বুঝতে পারবে। তাহলে দেখো এক্ষেত্রে কি হচ্ছে, যে সমস্ত কিছু মানে ডায়াফ্রাম বলো বা এই যে বক্ষপিঞ্জর, এগুলো সব বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে, তাই বলে এই যে অন্তঃপ্লুরার চাপ কমে যাচ্ছে। এখানে এগুলো সব আগের অবস্থায় আবার ফিরে আসছে, সেটা অন্তঃপ্লুরা অঞ্চলের চাপটা ক্রমশ বেড়ে যাচ্ছে। কোনো জায়গার চাপ ক্রমশ বাড়তে থাকলে কি হবে, সেই জায়গা থেকে তো বায়ু বেরিয়েই যাবে, তাই না? বেলুনে যদি তোমরা চাপ দাও কি হয়, বেলুনটা ফেটে যায়। ঠিক তেমনি এখানে তো ফাটে না, কিন্তু এখানে নির্দিষ্ট পথে সেই বায়ুটা বেরিয়ে যাচ্ছে। এই যে নিঃশ্বাস প্রশ্বাস, এটা কিন্তু আমরা সর্বদা মানে ইন্টেনশনালি করি না, তাই তো? ধরো মানে আমরা ঘুমোচ্ছি, তখন কি আমরা ইন্টেনশনালি মনে করি নিঃশ্বাস নিই, সেরাম নয়, এটা চলতেই থাকে। তার মানে কি বলতো, এটা আমাদের মস্তিষ্কের মধ্যেই একটা সেন্টার আছে, সেইটার দ্বারা নিয়ন্ত্রিত হয়। সেটার নাম হলো রেসপিরেটরি সেন্টার বা শ্বসন কেন্দ্র। এই শ্বসন কেন্দ্রর মাধ্যমেই আমাদের যে নিঃশ্বাস প্রশ্বাসের এই যে মাসেল কখন কন্ট্রাকশন হবে, কখন আগের অবস্থায় ফিরে যাবে, এগুলো সব নিয়ন্ত্রিত হয়। আর এর সাথে কিন্তু রক্তে কার্বন ডাইঅক্সাইডের মাত্রাও মানে রক্তে কার্বন ডাইঅক্সাইডের মাত্রাও কিন্তু এর সাথে সম্পর্কিত। এরপর আসি ফুসফুস, যেটা এটা কখন স্বাভাবিক থাকে আর কখন এই ফুসফুসের কার্যকারিতা হ্রাস পায়।
যখন আমরা এক্সারসাইজ করি, রেগুলার বেসিসে এক্সারসাইজ করি, কাজ করি, তখন কি হয় আমাদের ফুসফুসের যে শ্বাস প্রশ্বাসের হার অনেক বেড়ে যায়, তাই তো? সেই সময় যে অ্যালভিওলাইতে প্রচুর পরিমাণ বায়ু ঢোকে এবং পুরো যে অক্সিজেন আমরা গ্রহণ করি, কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিই। সেই সময় যখন আমরা ধরো এক্সারসাইজ করি বা হার্ড ওয়ার্ক করি, সেই সময় কার্বন ডাইঅক্সাইড অনেক বেশি পরিমাণ তৈরি হয়, সেটা গিয়ে রক্তের মধ্যে দিয়ে গিয়ে শ্বসন কেন্দ্রের মধ্যেও সেখানেও স্টিমুলেশন দেয়, যাতে আমাদের এই নিঃশ্বাস প্রশ্বাসটা খুব জোরে জোরে হয়। অর্থাৎ আমরা যদি ডেইলি বেসিসে রোজ রোজ নির্দিষ্ট সময় ব্যায়াম করি, এক্সারসাইজ করি, এগুলো আমাদের ফুসফুসের জন্য ভালো। আচ্ছা, এবার হলো ফুসফুসের জন্য খারাপ কি? এই যে পরিবেশ দূষণ বলো, তারপর বিভিন্ন ধরো এই যে স্মোকিং, সেগুলো সবই ফুসফুসের জন্য খারাপ। কারণ যে কোনো রকমই যদি ধূমপান, তার ভিতরে নানা রকম ক্ষতিকারক পদার্থ থাকে, যেমন বেনজোপাইরিন থাকে, তারপর ধরো কার্বন মনোক্সাইড থাকে, কার্বন ডাইঅক্সাইড থাকে, নাইট্রোজেন অক্সাইড থাকে, এগুলো সব কিন্তু আমাদের ফুসফুসের জন্য ক্ষতিকর। কি ক্ষতি করে? এই যে ফুসফুসের স্থিতিস্থাপকতা, এটা কিন্তু হ্রাস পায়। এবার বুঝতে পারছো, ফুসফুস যদি স্থিতিস্থাপক না হয়, মানে কখনো প্রসারিত হবে, কখনো আগের জায়গায় ফিরে যাবে, তাহলে কিন্তু সেই যদি এটা অসুবিধা হয়, মানে স্থিতিস্থাপক না হয়, সেক্ষেত্রে কিন্তু যথাযথ পরিমাণ অক্সিজেন সে গ্রহণ করতে পারবে না, কার্বন ডাইঅক্সাইডে ছেড়ে দিতে পারবে না। তার ফলে কিন্তু শরীরে নানা রকম মানে কি বলবো ইমব্যালেন্স দেখা যাবে। তার সাথে কিন্তু শ্বাস প্রশ্বাসের সমস্যা তো আছেই। কি হলো, ধূমপান যদি কেউ একটানা করতে থাকে, সেক্ষেত্রে তাদের এই যে আমি বললাম না এয়ারওয়েজ বা এই যে বাতাস প্রবেশকারী যে পথ, সেই বাতাস প্রবেশকারী পথের মধ্যে বিভিন্ন প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। প্রতিবন্ধকতা মানে হলো জায়গায় জায়গায় অবস্ট্রাকশনস হয়ে যায়, তার ফলে যথেষ্ট পরিমাণ অক্সিজেন কিন্তু শরীরের ভিতরে প্রবেশ করে না। আর তৃতীয় হলো এই যে প্লুরা দেখালাম একটু আগে, যেটা ফুসফুসের বাইরের যে আবরণ, সেই প্লুরার মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের প্রদাহ দেখা যায়। প্লুরাটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ এই প্লুরার মধ্যেই কিন্তু চাপের পার্থক্য হয়। মানে যখন আমরা প্রশ্বাস নিই, তখন প্লুরার অন্তঃপ্লুরার চাপ কী হয়ে যাচ্ছে, সেই সময় কমে যাচ্ছে। আবার যখন নিঃশ্বাস ছেড়ে দিচ্ছি, এই প্লুরার যে চাপ, সেটা নর্মাল হয়ে যাচ্ছে, আগের অবস্থায় ফিরে যাচ্ছে। তাহলে প্লুরারও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। হলে ধূমপান এইভাবেই আমাদের ফুসফুসকে ক্ষতিগ্রস্ত করতে পারে। আজ এই পর্যন্তই, আবার পরের পর্বে অন্য টপিক নিয়ে আলোচনা হবে। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জানাতে পারো। আর তোমরা এই ভিডিওটা লাইক করো, বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করো। দেখো সাবস্ক্রাইবের পাশে একটা বেল বাটনও আছে, ওটাও ক্লিক করে দিও, তাতে আমি যখনই কোনো নতুন ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে।